আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিং এ দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। এই রাজ্যে নবান্নে বা বিধানসভার মধ্যেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে। দেখুন, এটা তো পরিষ্কার যে এই মুহূর্তে তৃণমূলে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম্বার 2। ফলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তাকে উপমুখ্যমন্ত্রী করবেন, করতেই পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে শব্দগুলো ব্যবহার করেছেন সেটা আমি দেখেছি। তিনি ঠিকই বলেছেন যে এটা তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার। তিনি দলের একজন অনুগত সৈনিক, তাকে যেখানে দাঁড়াতে বলবে সেখানে তিনি দাঁড়াবেন। দেখুন, মানে মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলে নাম্বার 2 হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেই ফেলেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন তাকে সেই দায়িত্ব ছেড়েই দিয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সরকারে আনবেন কি আনবেন না সেটা একান্তভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভাতে লড়িয়ে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেবেন, তাহলে কিন্তু সেটা করতেই পারেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সিদ্ধান্ত মেনে কোথায় লড়বেন সেটা বিষয়। আমার মনে হয় না যে এই বিষয়ে আমি বা সুকামা, আমি তো কেউই নই, খুব কিছু বলার আছে। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের নাম্বার 2, ফলে তিনি ক্যাবিনেটও নাম্বার 2 হতেই পারেন, মানে সেটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। আর যদি যদি আমি আবার বলছি, যদি এই নিয়ে সুকান্ত মজুমদার কিছু বলেন তাহলে সেটা খুবই অবাক করা ঘটনা। যদি বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাও দাঁড়ান, তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লি থেকে রাজ্যে নিয়ে আসা হতে পারে। হতেই পারে, এটা দলের সিদ্ধান্ত। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সমীকরণ ঠিক করে মমতা বন্দ্যোপাধ্যায় যদি মনে করেন তার ডেপুটি কাউকে দরকার, তিনি আনতে পারেন। তিনি তো এটা তো বুঝিয়ে দিয়েছেন যে অভিষেককে দিল্লিতে লোকসভায় সংসদীয় দলনেতা করে যে তিনি অভিষেককে কতটা গুরুত্ব দিচ্ছেন বা অভিষেককে কতটা জায়গা ছাড়ছেন। ফলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচন নাও লড়েন বা তৃণমূল ক্ষমতায় এসে যাওয়ার পর অভিষেককে কোনো নিরাপদ আসন থেকে জিতিয়ে এনে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়াই যেতে পারে। দেখুন, মোটামুটি ভাবে যতটুকু আমি জানি বা যতটুকু খবর পাচ্ছি, তৃণমূলের অভ্যন্তরীণ সাংগঠনিক দায়িত্ব কোন জেলায় কে বসবেন, কি হবেন, সবটাই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখছেন দলের সভাপতি সুব্রত বক্সির পরামর্শ নিয়ে। ফলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সরকার চালানোর একটা একটা অংশ মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেন, তার মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই। আবারও আমি বলছি, সুকান্ত মজুমদারের এটা ভাবা উচিত যে উনি উপমন্ত্রী হিসেবে কেন থেকে গেলেন। মানে এই যে বিজেপির কাউকে কেন্দ্রে হাফ প্যান্টের বেশি দেওয়া হয় না, ফুল প্যান্ট দেওয়া হয় না, সেটা নিয়ে উনি ভাবলে পারেন। সেটা অনেক কাজের জিনিস হবে। বা এটাও উনি ভেবে দেখতে পারেন যে পশ্চিমবঙ্গ বিজেপির কবে রাজ্য কমিটি তৈরি হবে। কবে তো শ্রমিক ভট্টাচার্য এসে গেছেন, দায়িত্ব পেয়েছেন, হলেন না এখনো কমিটি, বিজেপি একটা কমিটি তৈরি করতে পারে না। আর অন্য দলের কে উপমুখ্যমন্ত্রী হবে যিনি ভাবছে, কেন ভাবছে? কোনো ভাবার দরকার নেই। তৃণমূলের বিষয় তৃণমূল বুঝে নেবে। দাদা, নন্দীগ্রাম শব্দটা এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ 2021-এর বিধানসভা নির্বাচন যদি আমরা দেখি, সেখানে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে জিতে বিরোধী দলনেতা হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওই আসন থেকে হেরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে দাঁড়ানোর কথা আলোচনায় আসা, প্রসঙ্গটা আসা, এটা কতটা গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রিপ্লেসমেন্ট হিসেবে নন্দীগ্রামে যাবেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পারেননি। দেখুন, রাজনৈতিকভাবে অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আমার মনে হয় এটা একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরির চেষ্টা করা। শুভেন্দু অধিকারী কে একটু ফ্রি স্পেস না দেওয়ার জন্য তৃণমূলের তরফে একটা মনস্তাত্ত্বিক চাপ। আমার ধারণা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে এমন কোনো আসনে দাঁড়াবেন যেখানে তাকে বেশি সময় দিতে হবে না, বরঞ্চ তিনি গোটা রাজ্য জুড়ে প্রচারের সহজে সময় পাবেন। সেটাই যে কোনো রাজনৈতিক কৌশলের স্ট্র্যাটেজি হওয়া উচিত। এবার তৃণমূল কিভাবে ভাবছে, তৃণমূল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদৌ বিধানসভায় লড়াবে কিনা সেটা তৃণমূলের, এবং যেহেতু তৃণমূল দলটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক, সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রে একটা জল্পনা বা একটা পরবর্তী সময়ে তো একটা আলোচনা চলবেই যে নিরাপদ আসন থেকে নির্বাচনে দাঁড় করিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে আনা মানে পরিবারতন্ত্রেরই ফসল। যেমনটা রাহুল গান্ধীর ক্ষেত্রে বলা হয় যে তারা তাদের পারিবারিক সিট মানে ঐতিহ্যগতভাবে যেখান থেকে বারংবার কংগ্রেসের গান্ধী পরিবার থেকে কেউ না কেউ জিতে এসেছে, সেই সমস্ত জায়গা থেকে জিতে নিয়ে আসা হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও ডায়মন্ড হারবার নিয়েও প্রশ্ন তোলা হয় যে ওই আসনটা অনেকটা নিরাপদ ছিল, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। মানে সেই পরিবারতন্ত্রের একটা ছাপ, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা নয়, যেটা নন্দীগ্রাম হলে ঠিক উল্টোটা হতে পারতো। দেখুন, পরিবারতন্ত্র নিয়ে আমার মনে হয় না ভারতবর্ষের রাজনীতিতে আর কেউ বলে।
বিজেপির তো বলাই উচিত না। শুভেন্দু অধিকারীর বাবার যেন কি নাম ছিল, কোথা থেকে দাঁড়াতেন? শুভেন্দু অধিকারীর ক ভাই সাংসদ হয়েছে? বিজেপির যদি গোটা স্ট্রাকচারটাই দেখেন, সবই তো বাবা কাকা ইত্যাদির বিষয়। অনুরাগ ঠাকুর থেকে শুরু করে কি বলে সিন্ধিয়া পরিবার থেকে নিয়ে আসা, মাধবরাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মানে বিজেপির মুখে আর পরিবারতন্ত্রের কথা শোভা পায় না। রইল বাকি, কংগ্রেস তো বলেই না, কংগ্রেস বললে রাহুল গান্ধী কোশ্চেনের মুখে পড়ে যাবেন। রইল বাকি সিপিএম। দীপশিখা ধরের দাদুর নাম যেন কি ছিল? মোহাম্মদ সেলিমের আত্মীয়ের নাম কি? মানে এরকম এত উদাহরণ আছে, আমি এগুলো উদাহরণ দিলে খুব তিক্ততার বিষয় হবে। আমি আবারও বলছি যে না, পরিবার, আমি জিজ্ঞেস করছি মানে মোহাম্মদ সেলিম বলুন বা জ্যোতি বসু বলুন বা বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, এদের কোনো বাবা দাদা রাজনীতিতে মন্ত্রী ছিলেন এরকম? জ্যোতিবাবু ছাড়া বাকি সকলেরই পরিবারের লিঙ্কেজ আছে, সেটা বলে আমি তাদের বিব্রত করতে চাই না। কিন্তু যেটা মূল প্রশ্ন আমি বলছি, সে কতটা এফিসিয়েন্ট অথবা সে কতটা এফিসিয়েন্ট নয়, এইটা হচ্ছে প্রশ্ন। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এফিসিয়েন্সি যদি প্রমাণ করতে পারেন, তাহলে তিনি ডেপুটি চিফ মিনিস্টার হবেন। তিনি যদি দলকে জিতিয়ে আনতে পারেন 220-র বেশি আসনে, তাহলে তিনি ডেপুটি চিফ মিনিস্টার অন করতে পারবেন না। দীপশিখা ধরকে নিয়ে আমি প্রশ্ন তুলতে পারছি কেন? কারণ তিনি প্রতিবার হারছেন। যিনি জেতেন তার সব মাফ, যিনি হারেন যিনি হারেন তাকে নিয়ে প্রশ্ন তোলা যায়। দীপশিখা ফেলিওর। গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব দাঁড়িয়ে হেরেছেন বলে তাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সিপিএম এর যদি আপনি প্রার্থী তালিকা দেখেন, অন্তত 30 বা 40 জন তো নেতাদের মানে পরিবার থেকে এসছে। দাদা, সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে বাংলায় 2026-এ যদি তৃণমূল কংগ্রেস জেতে তাহলে বিহারের ছাপ দেখা যেতে পারে? মানে বিহারে অনেকটা এরকম আমরা দেখেছি যে নীতিশ কুমারের শক্তি খর্ব করা হয়েছে, বিজেপির তরফ থেকে হোম মিনিস্ট্রি নেওয়া হয়েছে বিহারের। মানে এই বাংলাতে সেখানে নীতিশ কুমারের বয়স একটা ভোটের সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়েরও যথেষ্ট বয়স হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেও যদি স্বরাষ্ট্র, উপমুখ্যমন্ত্রী ইত্যাদি এই ধরনের পদ নতুন করে তৈরি হয় বা সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেন, মানে অনেকটা বিহারের ছাপ। নীতিশ কুমার হবেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়, সম্রাট চৌধুরী হবেন বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার মনে হয় না। তৃণমূল দলটা এখন অব্দি এতটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিশমা নির্ভর। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু শ্রেষ্ঠ ভোট ক্যাচার তৃণমূলের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু তৃণমূলের জন্য শ্রেষ্ঠ ভোট কুশলী, সেহেতু আমার মনে হয় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা খর্ব হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় কতটা দায়িত্ব তার কোনো রাজনৈতিক সহকর্মীকে ছেড়ে দিচ্ছেন, সেটা তার বিষয়। এর বাইরে কিছু না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল দলটার জন্য অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন তিনি শেষ এবং প্রথম কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক অন্য চিত্র। রাজনৈতিক বিশ্লেষক বা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে আবার সেবাশ্রয় 2 প্রকল্প চালু করছে ডায়মন্ড হারবারে। কোথাও গিয়ে কি রাজ্যের মধ্যে আরেকটা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বাইরে আরেকটা স্বাস্থ্য দপ্তর, এই ধরনের একটা বার্তা আবার বারবার সামনে আসবে না? না, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়িত্ব দিয়েছেন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা বা ব্লক স্তরের সংগঠন তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কালকে বলেন যে দুর্জয় বাংলা চ্যানেলকে দায়িত্ব দেওয়া, দুর্জয় বাংলা পালন করবে। দলটা এত ব্যক্তি কেন্দ্রিক। ভারতবর্ষের রাজনীতিতে সেটা ডিএমকে হোক, সেটা সমাজবাদী পার্টি হোক, এনসিপি হোক, এত ব্যক্তি কেন্দ্রিক। ব্যক্তি যাকে ঠিক করে সেটাতেই গুরুত্বপূর্ণ। এটাতে দলের মধ্যে দল তৈরি করা, আবারও বলছি, যদি দলটা যদি তৃণমূল না হয় অন্য দল হতো তাহলে ভাবা যেত। কিন্তু দলটা পুরো ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ক্যারি করেন, ফলে উনি যা ঠিক করবেন তাই শেষ কথা। কিন্তু এই ধরনের সেবাশ্রয় প্রকল্পের মতো প্রকল্প চালু করা, যেখানে তৃণমূল কংগ্রেসেরই আরো কত সাংসদ রয়েছেন, অন্য কোনো সংসদীয় এলাকায় এই ধরনের কোনো প্রকল্প হয় না। তার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাও দিচ্ছেন যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পাশাপাশি অন্য যে সমস্ত তৃণমূল সাংসদরা রয়েছেন তারাও ব্যর্থ? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যদি দেখাতে পারেন, তাহলে অন্য সাংসদরা কেন সেটা দেখাতে পারছেন না? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু দলের নাম্বার 2, তার কিছু প্রায়োরিটিস আছে, সেই জন্য তিনি পারছেন। তার মানে এরকম যদি আমরা ভাবি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অতিক্রম করে গেছেন, তাহলে ভুল হবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে আছেন তৃণমূলে, তিনি প্রথম এবং শেষ কথা।